আসসালামু আলাইকুম। ভৌতিক ঘটনাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, যেটি শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে পড়তে পারে। আজকের ঘটনাটি ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাইতলা গ্রামের আপন ভাই। তো আপন ভাই যেভাবে ইমেইলটি লিখেছেন আমি ঠিক সেভাবেই পরে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের ঘটনাটি পুরোটা সম্পূর্ণ শুনবেন, শুনলে অনেক কিছু জানতে পারবেন। তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম। সবাই প্রথমে আমার সালাম নেবেন। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কাইতলা গ্রামের আপন বলছিলাম। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা লিখে উপস্থাপন করেছি, যেটি ঘটে যায় আমার নিজের সাথে। আমার সাথে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে সেটা আমি কোনোদিন আন্দাজও করিনি। ছোটবেলা থেকেই আমি পড়ালেখা কিছুই করিনি, বাট আমি 1 থেকে 2 ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তখন পড়ালেখার পর আমি যখন আর পড়ালেখা করতে পারি না, তখন আমার বড় ভাই সিদ্ধান্ত নিল যে আমাকে ঢাকা একটি হোটেলের মধ্যে বা ওই যে বেকারি বলে ওই বেকারির মধ্যে আমাকে কাজের জন্য দিয়ে দিবে। তো আমি বেকারির মধ্যে কাজে যাই। তখন সেখানে আমার বেতনটা এমনভাবে ধরা হয় সেটা আমার মানে কোনো আইডিয়াই ছিল না। তো আমি কাজ করার পর ৩-৪ মাস কাজ করার পর আমি মানে আমার বেতন ধরা হবে। তখন আমার বেতনটা ধরা হয় ৪,৫০০ টাকা করে। তখন ওই বেতনটা নিয়ে আমি বাড়িতে যাব, তখন ডেট ঠিক করলাম যে যাওয়া যায় ২৭ তারিখের মতো। তো তখন মাসটা ছিল ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের মধ্যে খুব খনখনে শীতও ছিল। এই শীতের রাতে তখন ওই দিনটা ছিল ২১ তারিখ। ২১ তারিখ সম্ভবত বৃহস্পতিবার ছিল। ওই বৃহস্পতিবার রাতে আমার নানুর খুব জ্বর ওঠে এবং জ্বর ওঠার পর ওনার খুব সিরিয়াস অবস্থা হয়ে পড়ে। তখন আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে আপন, নানুর তো খুব অসুস্থ, এখন তুই কি আসবি নাকি? তখন আমি এক চোটে বললাম যে নানুর কি হয়েছে? তখন আমার বড় ভাই বললেন যে নানুর তো খুব মানে অসুস্থ, শরীর খারাপ, হাসপাতালে ভর্তি আছেন। তুই যদি আসতে চাস তাহলে এসে দেখতে পারিস। তখন আমি আর এক চুটও দেরি করলাম না। কেননা আমি ছোটবেলায় যখন একবারে ছোট ছিলাম, তখন আমার সাথে আমার নানু ছিল। আমার নানু আমাকে আমার মায়ের মতো স্নেহ আদর দিয়ে তিনি আমার সাথে থেকেছেন। আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছেন তিনি ছোটবেলা থেকেই। তো নানুর সাথে আমার সম্পর্কটা খুব গভীর ছিল। নানুর এরকম অসুস্থতার কথা শোনার পর আমি আর টাকা থাকতে পারলাম না। তখন আমি ওই দিন রাতেই ঠিক করলাম যে আমি বাড়ি চলে আসব। তখন ঢাকা থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া কাইতলা গ্রামের দিকে আসব, মানে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ির সাথে যে হাসপাতাল ছিল ওই একটা প্রাইভেট হাসপাতাল, ওই হাসপাতালের মধ্যে আমার নানুকে ভর্তি করা হয়। আর ওই হাসপাতালে যেতে হলে আমাদের কাইতলা গ্রামটা পার হয়ে চন্দ্রপুর নামক একটি গ্রাম আছে। ওই গ্রামের পার্শ্ববর্তী একটি জায়গাতে ওই হাসপাতালটা অবস্থিত। তখন আমি রাত প্রায় 8:30টার দিকে রওনা হই, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে আসব। তখন প্রায় 12টার মতো বেজে যায় এবং ওই সময়টার মধ্যে আমি ব্রাহ্মণবাড়িয়া এসে বাস স্ট্যান্ডে নামি। নামার পর ওইখানে আমি একটা রিক্সা দেখতে পেলাম। রিক্সা দেখার পর আমি ওই রিক্সাওয়ালাকে বললাম যে আঙ্কেল যাবেন? আমি ওই যে কাইতলা গ্রামের দিকে যাব। তখন রিক্সাওয়ালা বললেন যে এত দূরে তো আমি যাব না, আচ্ছা চলো তোমাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি, কিন্তু আমি ভিতরে যাব না। তখন আমি বললাম যে ঠিক আছে চাচা, আমাকে শুধু ওই রাস্তাটা পার করে দেন। তখন ওই রিক্সাওয়ালার চাচার রিক্সাতে আমি উঠে বসি এবং রিক্সাওয়ালা জোরে টান দেন। ক্ষণক্ষণে শীতের দিন ছিল আর আমার মন ভর্তি ছিল নানান ধরনের টেনশন। কেননা আমার নানু ছিল আমার কাছে একটু অন্যরকম। আমার নানুর এরকম অবস্থা হয়ে যাবে আমি মানে কল্পনাও করিনি। তখন আমার মাথা খুব মানে গরম হয়ে যাচ্ছিল, কেননা আমার নানুর এরকম অবস্থা শুনে তিনি হাসপাতালে ভর্তি হয়ে আছেন সেটা আমি মানে একদমই মানতে পারিনি। তো এক পর্যায়ে কাইতলা গ্রামের যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা রিক্সাওয়ালা ভাই আমাকে পার করে দেন এবং পার করে দেওয়ার পর আমি রিক্সা থেকে নেমে যাই। নেমে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এইখানে যেহেতু কোনো রকম রিক্সা পাওয়া যাচ্ছে না, সেহেতু আমি হেঁটে হেঁটেই চলে যাই। আর এ তো রাত হয়েছে বলে কথা,
এই রাতের মধ্যে আমি কোনো গাড়ি ঘোড়া পাবো এরকম কোনো আশাও নেই। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হেঁটে হেঁটে চলে যাব। তখন আমার কাছে ছোট একটা বাটন ফোন ছিল। ওই বাটন ফোনে আমাকে আবার বড় ভাই কল করেছিল এবং তিনি বলছিলেন যে আপন তুমি কই। তখন আমি বললাম যে ভাইয়া আমি তো গাড়ি থেকে নামলাম এবং একটা রিক্সা দিয়ে আমি কাইতলা গ্রামের পাশে আমি চলে এসেছি। এখন আমি বাড়ির দিকে হাঁটছি। তখন ভাই বললেন যে রাত তো অনেক হয়ে গিয়েছে, তুমি তো ভয় পাবে, দাঁড়াও আমি আসি। তখন ভাইকে বললাম যে আচ্ছা তুমি এগো, আমিও আসতেছি। তখন ভাই হেঁটে হেঁটে আসছিলেন আর আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু পথ কিন্তু অনেকটা দূর। আমাদের বাড়ি থেকে না হলেও 1-1.5 ঘন্টার পথ হেঁটে যাওয়ার জন্য। তখন আমি হাঁটতে থাকি। হাঁটার পর কাইতলা গ্রামের মধ্যে একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে আমি প্রবেশ করি। তখন জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর আমি হাঁটতে থাকি এবং জঙ্গলটা ছিল খুব ঘন কালো এবং ভয়ানক দেখায় খুব রাত্রিবেলা। তো ওই জঙ্গলটার মধ্যে আমরা কিন্তু ছোটবেলায় খেলাধুলাও করতাম, তবে রাত্রিবেলা ওইখানে আসতাম না। তো ওই জঙ্গলটা দেখার পর আমার মনের ভিতরে কেমন একটা অনুভূতি হলো। আমি ভাবলাম যে এই জঙ্গলটার মধ্যে না ঢোকাটাই ভালো হতো। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে জঙ্গলটার ওই পাশ দিয়ে চলে যাই। তো জঙ্গলে যখন ঢুকেই পড়েছি তখন আর মনে মানছিল না যে আমি ওই পাশ দিয়ে চলে যাই। তখন আমি ভাবলাম যে কি আর হবে, যেতে থাকি সোজা পথে এবং আমি হাঁটতে থাকি ওই জঙ্গলটার মাঝখান দিয়ে একদম সোজা বরাবর হাঁটা শুরু করে দিই। এবং হাঁটতে হাঁটতে যখন আমি জঙ্গলটার শেষ প্রান্তে চলে আসি তখন আমি দেখতে পাই যে একটা চিপসের কাগজ, ওই চিপসের কাগজটা পড়ে রয়েছে। আর এত দূর হাঁটার পর আমার একটা ক্লান্ত চলে আসে। তখন আমি ভাবলাম যে ওই চিপসের কাগজটাকে যদি আমি ফুটবলের মতো খেলতে খেলতে আমি হাঁটতে থাকি তাহলে অনেকটা মজা হবে। তখন আমি কি করলাম, ওই কাগজটার দিকে আমি এগিয়ে যাই এবং এগিয়ে যাওয়ার পর আমি ওই কাগজটার সামনে যখন আমি চলে যাই তখন কাগজটাকে আমি একটা লাথি দিব। তখন যখনই আমার পাটা ওই দিকে বাড়ানোর চেষ্টা করি কাগজটাকে লাথি দেওয়ার জন্য, তখনই আমি দেখতে পাই যে ওই কাগজটা আর কাগজ ছিল না, ওই কাগজটা হয়ে গিয়েছে 2টা বিড়াল। এবং বিড়ালগুলো ছিল খুব অদ্ভুত অদ্ভুত। এক একটা ছিল কালো কুচকুচে এবং চোখগুলো যেমন লাল আগুনের টুকরার মতো হয়ে গিয়েছে, আগুনের একটা ঝলক বললেই বলা হয়। তখন আমি এইরকম বিড়াল দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি 2 কদম পিছিয়ে চলে আসি। তখন আমি ওইখানে প্রায় 7-8 সেকেন্ডের মতো আমি দাঁড়িয়ে পড়ি এবং ভাবতে থাকি যে ওই কাগজটা আবার 2টা বিড়াল কিভাবে হয়ে যায়। এখানে তো আমি স্পষ্ট দেখতে পেলাম যে ওইখানে একটা চিপসের কাগজ ছিল। তখন আমি ওই বিড়ালগুলোর কাছে যে যাব আমার আর সাহসে কুলাচ্ছিল না। আমার ভিতরে কিরকম একটা ভয়ের টেন্ডেন্সি আর কি কাজ করা শুরু করে দেয়। তখন আমি ভাবলাম যে ওই কাগজটার দিকে আমি আর যাব না, ওইগুলো তো এখন বিড়াল হয়ে গিয়েছে। আর বিড়ালগুলো কিভাবে আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, দেখতে খুব ভয়ানক ছিল, যেটা এখন বলে বোঝানো সম্ভব না। তখন আমি ওই বিড়ালগুলোর দিকে আর তাকাইনি। তখন আমি ভাবলাম যে ওই পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে বিড়ালের ওপর পাশে, তখন ওই অপর পাশ দিয়ে আমি হাঁটা শুরু করি। তখন ওই বিড়ালগুলো আমার পিছনে, 2টা বিড়াল আমার পিছু নিতে নিতে আমি খুব ভয় পাচ্ছি। তখন আমার পিছু কেন বিড়ালে নেবে, তাও আবার রাত অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 1টার কাছাকাছি। তখন আমি ভাবলাম যে আমি একটু জোরে জোরে হাঁটি। আবার আশপাশে কিন্তু কোনো মানুষও ছিল না যে মানুষগুলোকে আমি একজন মানুষের সাথে কথাবার্তা বলে হাঁটতে থাকবো। তারপর ভয়ে ভীত ভরা মন নিয়ে আমি হাঁটতে থাকি, খুব জোরে হাঁটতে থাকি এবং ওই বিড়ালগুলো কিরকম অদ্ভুতভাবে আওয়াজ করতে থাকে এবং আমার পিছন পিছন হাঁটতে থাকে। এরকমটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং ভয় পেতে পেতে আমি হাঁটতেই থাকি। আমি দাঁড়াবার মতো কোনো পর্যায়ে যাচ্ছি না আমি। তখন আমি এক পলক কালে পিছন দিকে ফিরেছিলাম। তখন আমি এমন কিছু দেখলাম পিছন দিকে, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আসলে যখন দৌড় দেই এবং জোরে জোরে হাঁটছিলাম, তখন হাঁটার সময় যে আমি পিছন দিকে ফিরলাম, ফিরে দেখি যে 2টা বিড়াল আর বিড়াল নেই। তারা 2টা যেমন এই কালো লালের মধ্যে আবার চুলগুলো ছিল খুব কালো কালো, এরকম পেতনির মতো আকার ধারণ করে রয়েছে।
আর তারা কিভাবে যেন হাসছে এবং বিড়ালের মতো কিরকম অদ্ভুত রকমের শব্দ করছে। এরকম শব্দ এবং তাদের আকৃতি দেখে আমার মনটা খুব বিষণ্ণতা এবং ভয়ে মানে আমার অবস্থা নার্ভাস হয়ে পড়ার মতো। তখন আমি ভাবলাম যে আমি দৌড় দিব। তো আমি দৌড় দেওয়ার সময় আমি এমন জোরে দৌড় দিই, তখন আমি ওইখানে একটা জ্বর ছিল, গাছের জ্বর, মোটা একটা জ্বর ছিল। ওই জ্বরের মধ্যে আমি হোঁচট খেয়ে যাই। হোঁচট খেয়ে পড়ার পর আমি ওইখানে মানে আমার হাঁটুর মধ্যে একটু ছাল চলে যায় এবং হাতের কনুইতেও কিছু ছাল চলে যায় এবং ওইখান থেকে রক্ত ঝরতে থাকে। আমার হাতে পায়ে মানে খুব জ্বলা জ্বলছিল। তখন আমি ওই যে মানে পেতনির মতো কিছু দুইটা জিনিস আমি দেখতে পাই, ওইগুলো এখনো ওইখানে দাঁড়িয়ে আছে। তখন ওইটা দেখে আমি আবার দৌড়াতে থাকি এবং পরবর্তীতে দৌড়তে দৌড়তে আমি ওই কাইতলা জঙ্গলটার একবারে শেষ কিনারায় চলে যাই এবং কিনারায় চলে যাওয়ার পর দেখতে পাই যে এখানে দুই তিনটা মানে ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং ওই ঘরবাড়িগুলো দেখার পর আমার মনের মধ্যে কিছুটা মানে স্বস্তি এসেছে। তখন আমি একটা ঘরের সামনে যাই, গিয়ে আমি ডাকতে থাকি, আঙ্কেল আঙ্কেল একটু উঠেন, আমাকে একটু এগিয়ে দিয়ে আসবেন। তখন ওই ঘর থেকে কেউ একজন আওয়াজ করে বলল যে, কে তুমি? তখন আমি বললাম যে আমি আমি মানে বলছিলাম ওই পাশের গ্রামের একজন ছেলে, আমি ঢাকা থেকে আসছি, তো এখন বাড়ি যেতে হবে আর এই অন্ধকার রাতে মানে আমি বাড়ি যেতে পারছি না। তখন ওই ঘর থেকে মানে কোনো এক মহিলা বলতেছিল যে এসব চোর বাটপার, এই চোর বাটপার গুলোকে ঘরে জায়গা দেওয়ার চেয়ে না না দেওয়াই বালা, তুমি এই দুয়ার খুলো না। তখন ওনার এরকম কথাবার্তা শুনে আমার মানে মনটা খুব মানে বেরাজ হয়ে যায়। আমি ভাবলাম যে আমি তো কোনো চোর বাটপার নয়, আমাকে কেন এরকম দোষারোপ করছে। তখন আমি বললাম যে যাক, এসবের কোনো দরকার হবে না, কারো কোনো সাহায্যেরও দরকার হবে না, আমি একাই একা। তখন আমি ওইখান থেকে বাড়ি থেকে যখন বের হয়ে যাই, আমি আবার হাঁটতে থাকি এবং হাঁটতেছি আর আমি কালিমা পড়তেছি এবং আমার মনে যেটা আসতেছে আমি সেটাই পড়তেছি এবং আমার নানু আমাকে অনেক কিছু মানে সূরা শিখাইছিল, ওই সূরাগুলো আমি মানে পড়তেছি, বারবার পড়তেছি। আর আমার ভিতরে একটা অন্যরকম একটা টেন্ডেন্সি কাজ করতেছিল, মানে খুব ভয়ঙ্কর একটা টেন্ডেন্সি। তো যাই হোক, আমি এভাবে হাঁটতে হাঁটতে যখন কাইতলা গ্রামের যে শেষ অংশটা আমি চলে যাই, তখন আমি চন্দ্রপুর গ্রামের মানে উপর পাড়া দিব। তখন পাড়া দেওয়ার পর আমি দেখতে পাই যে ওইখানে কিন্তু একটা বড় রকমের হাওরের মতো ছিল, একটা বিলের মতো, ছোটখাটো একটা বিল বললেই চলা যায়। তো ওই বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে। ওই রাস্তাটা সরকারি বাজেট হওয়ার কারণে ওই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতটা হয় বেশি এখন, আর এখন একবারে পাকা হয়ে গিয়েছে। তো ওই রাস্তাটা কিন্তু সে সময় মাটির ছিল। তো মাটির রাস্তা হওয়ার কারণে আমি ওই মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করি। আর চারপাশ দিয়ে ছিল বড় বড় গাছ। তো গাছগুলো কিন্তু খুব দূরে ছিল এবং আমার কাছ থেকে গাছগুলোকে ছোট ছোট দেখাচ্ছিল। আর উপরের পুরোটা দেখাচ্ছিল বড় বড়, মানে বড় রকমের একটা আসমানের নিচে কিছু ছোট ছোট গাছ এইভাবে সাজানো গোছানো। তখন আমি ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং হেঁটে হেঁটে যাওয়ার পর আমার মনে হচ্ছিল এবং চোখে অদ্ভুত রকমের জিনিস ভাসছিল। আমি দেখতে পাই যে ওই গাছগুলোর উপরে কিছু একটা নাড়াচাড়া করছে। তারপর অপর পাশে ফিরে দেখি আমি ওইদিকে কিরকম পঙ্খিরাজ ঘোড়ার মতো মানে উড়ছে, আকাশের মধ্যে উড়ছে। তখন আমি এরকম দেখে আমি মানে ভয় পেয়ে যাই। তখন আমি বললাম যে আমার সাথে আজকে কি এরকম করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি এরকম ভয়ের ভয়ে মানে আমি জুড়ে জুড়ে খুব জুড়ে জুড়ে হাঁটছি এবং হাঁটার পর আমি এক পর্যায়ে ওই বিলটাও কিন্তু অতিক্রম করে ফেলি এবং বিলটা অতিক্রম করে ফেলার পর ওই বিলের শেষ প্রান্তে একটা পুকুর ছিল। ওই পুকুরটা মানে একটু নর্দমা আকৃতি ছিল। ওই পুকুরটার সাথে যখন আমি যাই, তখন আমি ওই পুকুরের সামনে একটা কালো রঙের আরেকটা বিড়ালকে আমি দেখতে পাই। কিন্তু ওই বিড়ালটা ছিল একটু অন্য রকমের। বিড়ালটা মানে 2.5 ফিট লম্বা হবে। এত বড় বিড়াল কিন্তু আমি কোনোদিনও চোখে দেখিনি এবং আমি এই বিড়ালটাকে দেখে আমি খুব অবাক হই। আর ওই বিড়ালটার চোখও ঠিক এরকমই ছিল, একদম লাল লাল আগুনের লোক্কার মতো। তার এরকম চোখের চাহনি দেখে আমার খুব ভয় পেয়ে যায় এবং আমি কি করব আমি বুঝে পারছিলাম না। আর ওই বিড়ালটা যেখানে দাঁড়িয়ে ছিল ওইখান দিয়ে হচ্ছে আমার রাস্তা। তো আমার ওই রাস্তাটা কিন্তু অতিক্রম করে যেতেই হবে, এছাড়া ডানে বামে কিন্তু কোনো রাস্তা নেই।
তখনই আমার মনে হলো আমার নানু আমাকে কিছু জিনিসের আদব কায়দা শিখিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন ছোটবেলা যে যদি রাস্তাঘাটে কোনো রকমের অদ্ভুত জিনিস দেখতে পাও তাহলে তাদেরকে মামু ডাকবা এবং মামু ডাকার পর তাদেরকে সালাম দিয়ে বলবা যে মামু আমার কোনো ক্ষতি করো না, আমি চলে যাচ্ছি, তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও। তো নানুর এরকম কথাবার্তাগুলো আমার ওই সময় মনে হয় এবং মনে হওয়ার পর আমি বুক ভরা হালকা একটু সাহস নেই, যেহেতু বুক ভরা কিন্তু আমার ভয়ে ভয়ে তাচ্ছিল্য হয়ে যাচ্ছি, কিন্তু তারপরও আমি মনের ভিতরে কিছুটা সাহস জমা করি, কেননা আমার তো এই পথটা অতিক্রম করে যেতে হবে বাড়িতে। তখন আমি ওই পথটা যাওয়ার জন্য যে পুকুরটার মধ্যে আমি উঠি, ওঠার পর ওই বিড়ালটা আমার দিকে আরো হা করে তাকিয়ে আছে। তা দেখে আমারও মানে যে শক্তিটুকু অর্জন করেছিলাম কয়েক মিনিটে সেটুকু আবার হারিয়ে ফেলেছি। তো তখনও কিন্তু আমি ওই বিড়ালটাকে আমার নানুর দেওয়া কথাগুলো আমি বলে ফেলি। আমি বললাম যে মামু দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার কোনো ক্ষতি কইরো না, তুমি আমার পথটা ছেড়ে দাও, আমি চলে যাব। তখন আমি দেখতে পেলাম যে বিড়ালটা আমার দিকে প্রায় আরো 15 সেকেন্ডের মতো তাকিয়েছিল, খুব অদ্ভুতভাবে। তখন আমি ভাবলাম যে আমার না জানি আজকে কি হয়, আমার মনে মনে সূরা পড়তেছিলাম আর আমি খুব ভয় পাচ্ছিলাম। তখন আমি ওই রাস্তা দিয়ে দাঁড়িয়েছিলাম আর ওই বিড়ালটা কি করলো, আমার সাইডে চলে গেল। তো বিড়ালটার সাইডে চলে যাওয়ার রহস্যটা দেখে আমার খুব অবাক লাগলো, কেননা যে বিড়ালটা 5 মিনিট ধরে ওই রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়িয়েছিল আমার পথ আটকানোর জন্য, সে কিন্তু এমনভাবে দাঁড়িয়েছিল, সে আমার জন্যই দাঁড়িয়েছিল, যেমন ওই পথ দিয়ে কাউকে সে যেতে দিবে না। তো এরকম ভাবে সে যখন সাইডে গিয়ে পড়লো তখন আমি ভাবলাম যে হয়তো সে আমার পথটা ছেড়ে দিয়েছে। তখন আমি মনের মধ্যে হালকা একটু সাহস জমা করে নেই এবং খুব জোরে একটা আমি দৌড় দেই, এবং দৌড় দেওয়ার পর আমি ওই পুকুরটা পার হয়ে যাই, নর্দমা মুক্ত পুকুরটা আমি ওইটা পার হয়ে যাই। এবং পার হয়ে যাওয়ার পর আমি পিছন দিকে আবার তাকালাম। তখন পিছন দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম যে ওইখানে কিছু লাল লাল বর্ণের কিছু একটা জিনিস নাচানাচি করছে। তো খুব ভয়ঙ্করভাবে নাচানাচি করছে। এরকম নাচানাচি দেখে আমার আর কিছুই করার ছিল না, আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়তেছে এবং আমার ভয়ে বলে বোঝানোর মতো না। তখন আমি ওইখান থেকে একটা দৌড় দিয়ে জুড়ে একটা তখন চিৎকারও দিয়ে দিলাম যে আমাকে বাঁচাও বলে, আমি একটা চিৎকার দিয়ে দৌড় দেই। এবং দৌড় দেওয়ার পর আমি ওই পুকুর ছিল নর্দমাযুক্ত পুকুরটা পার হওয়ার পর আরো 2টা পুকুর ছিল, ওই 2টা পুকুরও আমি পার হয়ে যাই। তখন পার হয়ে যাওয়ার পর আমি দেখতে পাই যে ওইখানে কিছু একটা বাড়ির মতো ছিল, ওইটা একটা এই বড় বাড়ি বলে ডাকে আমাদের চন্দ্রপুর গ্রামে। তো ওই চন্দ্রপুর গ্রামের বড় বাড়ির যখন সাইডে আমি চলে আসি তখন আমি দেখতে আমার মনের ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস আসে। তখন আমি ওইখানে হাঁটু ভর দিয়ে একটুখানি দাঁড়াই। তখন দাঁড়ানোর পর আমি দেখতে পাই যে এই পিছন দিকে আমাকে আবার কেউ যেমন তাড়া করছে, বাতাসের বেগে যেমন হাউ মাউ কেমন একটা শব্দ, ভয়ঙ্কর একটা শব্দ আমার পিছন দিকে মনে হচ্ছে আমাকে ঘিরে আসছে। তখন আমি চিৎকার দিলাম এবং চিৎকার দিয়ে আমি ওই সময় অজ্ঞান হয়ে যাই। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর যে বড় বাড়িটা ছিল ওই বড় বাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসে। আসার পর তারা আমাকে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতাল নিয়ে যাওয়ার পর আমার ওই রাতে চিকিৎসা করায়। এবং তখন আমার বড় ভাইও আমি দেখতে পাই যে আমার সাইডে বসে আছেন। তখন আমি জিজ্ঞেস করলাম যে আমার কিভাবে কি হলো। তখন তারা বলল যে তুমি প্রথমে ওইখান দিয়ে আসছিলা, তখন কি একটা চিৎকার দিলা এবং অজ্ঞান হয়ে গেলা, তখন আমরা হাসপাতাল নিয়ে আসলাম। তখন ওরা আমার কাছে জানতে চাইছিল যে তোমার কি হয়েছে। তখন আমি বললাম যে এমন এমন। তখন তারা বলল যে ওহো, তোমার সাথে তো খুব খারাপ ঘটনা ঘটতে চলেছিল, তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে গিয়েছো। তো এইরকম আরো কিছু কথাবার্তা বলার পর আমার সাথে আমাকে তারা নানান রকমের সান্ত্বনা দিচ্ছে, বুঝ দিচ্ছে, বলছেন যে এসব কিছুই না, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম কথাবার্তা তারা বলছেন। তখন এরকম কথাবার্তা বলার পর যখন সকাল হয়ে আসে, ওই সকালে আমার বড় ভাই আমাকে নিয়ে বাড়িতে চলে যাবেন। তখন বাড়িতে আমরা যাই। তো বাড়িতে যাওয়ার সময় কিন্তু এরকম আমার সাথে আরো অনেক রকমের ঘটনা ঘটে যায়। তো ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে গেলে পারতো, তো ঘটনা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। তখন আমি যখন বাড়ি যাই, বাড়িতে যাওয়ার পর আমার
খুব জ্বর আসে, এবং এতটাই জ্বর যে মানে বলে বোঝানোর মতো না। আমি এত ওষুধ আনলো আমার ভাই যে আমার জ্বর কমানোর জন্য, জ্বর কমছেই না, আমি দেখতে পাচ্ছি যে বিছানা থেকে আমি উঠতেই পারছি না। তখন আমার আম্মু কি করলো, ওই একটা কবিরাজ ডেকে আনলো, এবং কবিরাজ ডেকে আনার পর আমার সাথে মানে আমাকে ঝাড়ফুঁক করাচ্ছেন, এবং তখন কবিরাজ জানতে পারে যে আমাকে কিছু একটা বর করেছে। কেননা তখন আমার মানে কাণ্ডকলাপ ছিল একটু অন্য টাইপের। মানে আমি যাকে তাকে মানে তুই তুই করে বলছি, আমার মানে আম্মুকে আব্বুকে সবাইকে আমি তুই তুই করে বলছি। মানে কারোর প্রতি আমার কোনো রেসপন্স কিভাবে করতে হয় মানে সেটা আমি হারিয়ে ফেলেছি। তো তখন কিন্তু এরকম ঘটনা কিন্তু আমারও মানে কিছু কিছু মনে আসে কি মনে আসে না। তো যাই হোক, আমি এরকম মানে পরিস্থিতির মধ্যে ছিলাম। তখন আমার মানে মানে ওই কবিরাজটা বুঝতে পারে যে আমাকে কিছু একটা বর করেছে। তখন ওই কবিরাজটি কি করলো, মানে উল্টাপাল্টা কিরকম একটু মন্ত্রপান্তি পড়লো, পড়ার পর আমার দেখছি সেই সময় খুব কষ্ট হচ্ছে আমার, এবং এতটা কষ্ট যা এখন বলে বোঝানোর মতো না। তো এই কষ্টটার মধ্যে আমার খুব মানে মনে হচ্ছে আমার উপরে পাহাড় পরিমাণ কোনো কিছু উঠে পড়েছে। তো এরকম পাহাড় পরিমাণ কিছু ওঠার পর মানে আমার দেখছি মাথা মানে একদম ঠিক নেই, মানে মরে যাব, মরে যাচ্ছি নাকি বেঁচে আছি এরকম মানে কিছুই বলার মতো ছিল না। তো কিছুক্ষণ পর ওই কবিরাজটি আমাকে ঝাড়ফুঁক করানোর পর সে চলে যায়, এবং চলে যাওয়ার পর আমার ভিতরে আবার কেমন একটি অস্থির অনুভব চলে আসে। আমি বুঝতে পারি যে আমি মানে সবাইকে আমার মানে মেরে ফেলতে হবে। আমার মাথার মধ্যে এমন একটা টেন্ডেন্সি চলে আসে যে আমার কাঁচা কাঁচা মাছ খেতে হবে, কাঁচা কাঁচা মাংস খেতে হবে, আমার এটা খেতে হবে, ওটা খেতে হবে। মানে আমার মনে হচ্ছে যে আমার সব কিছু খেতে হবে। তখন আমি ভাবলাম যে আমার কিছু একটা খেতে হবে। তখন ওই ফ্রিজের মধ্যে ছিল কিছু গরুর মাংস। তখন আমি ফ্রিজের দিকে দৌড়ে যাই, এবং দৌড়ে গিয়ে ওই গরুর মাংসটা আমি হাতে নিয়ে ফেলি। হাতে নেওয়ার পর আমার মানে পরিবারের লোকজন ছিল, তারা মানে দেখার পর তো তারা বুঝে গিয়েছে যে আমার আমার ভিতরে থাকা যে বদ পিশাচটা যে মানে বর করেছে ওইটার এরকম মানে টেন্ডেন্সি চলছে, এরকম কাজ চলছে। তখন আমার পরিবারের লোকজন মানে আমাকে সামলায়, এবং সামলানোর পর আমাকে দড়ি দিয়ে শক্ত করে মানে বেঁধে দেয়, এবং বেঁধে দেওয়ার পর মানে আবারও দেখছি মানে কিন্তু আমার শরীরে কিন্তু এক প্রকারও মানে শক্তি যেমন কমছে না, আমার শরীরে যেমন শক্তি আরো বেড়ে যাচ্ছে, এবং এতটাই শক্তি বাড়ছে যে মানে বলার মতো না। তখন আমার এরকম অবস্থা এবং এরকম অনাকাঙ্ক্ষিত কাহিনী দেখে আমার আম্মু বললেন যে কবিরাজকে আবার নিয়ে আসবেন। তখন ওই কবিরাজের কথা শুনতে কিন্তু আমার মাথাটা আবার গরম হয়ে যায়। আমি মানে বলতেছি যে কবিরাজ একটা আনবি না, কবিরাজ যদি আনবি তাহলে তোদের একটাকেও ছাড়বো না, সবগুলোকে মেরে ফেলবো। তখন আমার মুখ দিয়ে এমন এমন কথা বের হচ্ছিল যেটা আমি চাইছি না যে আমার মুখ দিয়ে বের হোক, তবুও কিন্তু আমার মুখ দিয়ে এরকম কথা মনে হচ্ছে আমাকে কেউ জোর করিয়ে বলাচ্ছে। তখন আমার মানে নিজের কাছে এতটাই খারাপ লাগছে, আমি মানে বলতে পারবো না এখন। তারপর আমার আম্মু গেল কবিরাজের কাছে, এবং কবিরাজকে গিয়ে আবার বললেন যে আপনের তো মানে খুব মানে মানে শরীরটা আবার অসুস্থ হয়ে পড়েছে, এখন আপনের কাছে চলে আসেন, আপনকে মানে ঝাড়ফুঁক করে দেন, আপনকে সামলান, না হলে আমাদেরকে তো মানে খুব সিরিয়াসলি অবস্থা করে দিবে। তখন আমার আম্মু কবিরাজকে নিয়ে আসেন আমাদের বাড়িতে, এবং বাড়িতে নিয়ে আসার পর আমি দেখতে পাই যে আমার শরীরে যেমন আগুন জ্বলে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমার সারাটা শরীর পুড়ে যাচ্ছে। এই কবিরাজের দিকে আমি তাকাতেই পারছি না, কবিরাজের চোখের দিকে মানে আমি তাকালেই যেমন আমার চোখগুলো একদম পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। তখন আমার পাশে আমার ভাই ছিল, আমার বড় ভাই আমাকে মানে হাত বুলাচ্ছে শরীরে মাথায়, কিন্তু আমার মানে কোনো রকমের স্বস্তি আসছে না। আর ওই কবিরাজটা আসার পর থেকে আমার যন্ত্রণা আরো বেড়ে যায়। আমি কিরকম চিৎকার করতে থাকি, অদ্ভুত অদ্ভুত চিৎকার, যে চিৎকারগুলো শুনে আমি নিজে নিজে ভয় পাচ্ছি, তবে আমার মুখ দিয়ে এরকম চিৎকার কিভাবে বের হচ্ছে আমি সেটাই মানে বুঝতে পারছিলাম না, যেহেতু আমাকে বদ একটা পিশাচে বর করে নিয়েছে। তখন আমি ভাবলাম যে এই কি করা যায়, ওই কবিরাজটার থেকে আমার পালাতে হবে। তখন আমি কেন জানি কবিরাজ থেকে পালাবো আমি এটাও বুঝতে পারছি না। তখন আমার ভিতরে মনে হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে, আর আমার মুখ দিয়ে যে উল্টা পাল্টা কিসব কথাবার্তা বের হচ্ছে তখন মানে আমার বলে বোঝানোর মতো না। তখন ওই কবিরাজ আমার কাছে এসে বসার পর আমার মানে দেখতে পাই মাথা ওটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তখন কবিরাজ আবারও কিসব
মন্ত্র পড়া শুরু করে দেন এবং মন্ত্র পড়ার সাথে সাথেই আমার যন্ত্রণা শুরু হয়ে যায় এবং আমার সাথে থাকা আমার আম্মু এবং আমার বড় ভাই আমাকে মানে হাত বুলাতে থাকে, মাথা বুলাতে থাকে। আর ওই কবিরাজ আমার দিকে কিরকম মানে পানির মধ্যে এই হাতের মধ্যে পানি নেয় এবং পানি নিয়ে ভিজিয়ে কিছু একটা ফু দেয়। ফু দেওয়ার পর আমার শরীরে ছিটা মারে এবং আমার শরীর যেমন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার এই অবস্থা দেখে আমার পরিবারের লোকজন সবাই কান্না করছে এবং কান্নাটা এতটাই কান্না করছে যেটা দেখে আমার মানে মনটা মানে খুব খারাপ লাগছে। কিন্তু আমার মন খারাপ লাগলে হবে কি, আমার মুখ দিয়ে যেসব উল্টাপাল্টা আজে বাজে কথা বের হচ্ছে মানে বলার মতো না। তখন এরকম কথাবার্তার পর এই কবিরাজ মানে আমাকে কিছু মানে পিটানি দেয়। তখন আমার আম্মুকে বললেন যে একটা ঝাড়ু এবং একটা জুতা নিয়ে আসার জন্য। তখন ঝাড়ু আর জুতা দেখার পর যেন আমার মানে মনটা আরো উত্তেজিত হয়ে যায়, ভিতর থেকে কে জানি আমাকে উত্তেজিত করে দিচ্ছে। তখন আমি ঝাড়ু মানে ওই কবিরাজ আমাকে ঝাড়ু দিয়ে মানে পিটাতে থাকে জুড়ে জুড়ে, আমার পিঠের দিকে, আমার মানে ঘাড়ে, পায়ে, কোমরে, মানে সব জায়গার মধ্যে আমার পিটাতে থাকে এবং আমাকে পিটাচ্ছে। আমার খুব মানে মানে আমার শরীরে কিন্তু খুব আঘাত লাগছে এবং আমি চিৎকার করছি, কিন্তু ওই চিৎকারটা কিন্তু ঠিক আমার চিৎকার মনে হচ্ছে না। চিৎকারটা ছিল খুব ভিন্ন, এত জোরে জোরে আওয়াজ এবং ওই আওয়াজে আমার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, তবে আমার এই কানে যেমন একদম মানে ফোঁটা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার কান যেমন নষ্ট হয়ে যাবে এখন। এরকম আওয়াজ দেওয়ার পর আমি মানে একদম নার্ভাস, আমার শরীরে যেমন শক্তি হারিয়ে ফেলছি। তো আমার শক্তি হারিয়ে ফেললে হবে কি, আমার মনে হচ্ছে আবার শরীরে নতুন করে শক্তি গজাচ্ছে আমার শরীরে। এরকম করার পর আমি ওই কবিরাজের মানে শরীরে আমি ধরতে যাই। তখন যখন আমি কবিরাজের শরীরে আমি হাতটা দিই, তখনই মনে হচ্ছে আমার হাতের মধ্যে মানে কারেন্টে শর্ট করলে যেরকম অনুভূতি হয়, এরকম অনুভূতির পর আমি ছিটকে পড়ে যাই এবং ছিটকে পড়ে যাওয়ার পর আমি মানে খুব অস্থির অস্থির করতে থাকি। তারপর ওই কবিরা জুতা এবং ঝাড়ু আবার হাতে নেয় এবং হাতে নিয়ে আমাকে আবার পিটাতে থাকে এবং পিটানোর পর তিনি আবার কিসব উল্টাপাল্টা মানে কিরকম একটা মন্ত্র পড়ছিলেন। ওই মন্ত্র বলে আমার আরো মানে কষ্ট হচ্ছে আর আমার ভিতরে মনে হচ্ছে কিসের একটা পাহাড়ের মতো একটা ওজন একটা জিনিস যেমন আমার পাহাড় বুকের ভিতরে ঢুকে পড়েছে। এরকম কষ্টের মধ্যে আমি মানে বাঁচার মতো কোনো আশাই ছিল না। তখন ওই যখন আমার কবিরাজটি বলল যে এই তুমি আপনের শরীর থেকে বের হয়ে যাও, না হলে তোমার খবর আছে, তোমাকে এই বোতলের ভিতরে আমি আটকে ফেলবো। তখন আমার মুখ থেকে আবার কথা বের হচ্ছে যে আমার ভুল হয়েছে, আমি আর আপনের শরীরে ঢুকবো না, আমাকে ছেড়ে দিন প্লিজ হুজুর, আমাকে ছেড়ে দিন। এরকম মানে আমার মুখ থেকে কথা বের হচ্ছে। তখন আমার এরকম কথাবার্তা শুনলেন যে কবিরাজ, শোনার পর তিনি বললেন যে তুমি যে ওইখান থেকে যাবা তার প্রমাণ কি, তুমি কিন্তু আর এইখানে আসতে পারবা না। আর প্রথমে জিজ্ঞেস করছিল যে তোমার বাড়ি কোথায়। তখন আমি বললাম যে আমার বাড়ি হচ্ছে ওই কাইতলা গ্রামের মানে পাশে একটা জঙ্গলে, সেখানে আমি থাকি, আমার সাথে আরো আমার সহপাঠীরা আছে, আমাকে ছেড়ে দিন, আমি তার সাথে মজা করার জন্য এরকম ছল ধরেছি। বাদে বাদে কবিরাজটি বললেন যে তুমি এখানে কেন এসেছো তার সাথে। বাদে আমার মুখ থেকে আবার বের হচ্ছিল যে মানে সে আমাকে মানে ওই দিন রাতে আমরা বিড়াল সেজেছিলাম, তখন সে আমাদের দিকে আক্রমণ করতে এসেছে, সে আমাদেরকে আক্রমণ করতে এসেছে কিন্তু আক্রমণ করেনি। তখন কবিরাজ আমাকে ঝাড়ু দিয়ে দুইটা বাড়ি দিয়ে বললেন যে তোমাদেরকে আক্রমণ করেনি, তাহলে তুমি তাকে কেন আক্রমণ করছো, তুমি তাকে কেন এত কষ্ট দিচ্ছ, তাড়াতাড়ি বলছে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাকে আমি আবদ্ধ করতে বাধ্য হব। তখন ওনার এরকম কথা শুনে আমার মুখ থেকে আবার কথা বের হলো যে জি হুজুর, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আপনি আমাকে ছেড়ে দিন। তখন ওই হুজুরের হাতের মধ্যে একটা শামুক ছিল, ওই শামুকটা হাতের মুঠো থেকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পর আমার শরীর থেকে মনে হচ্ছে যে একটা পাহাড় পরিমাণ ওজন কিছু একটা বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আমি প্রায় তখন 1 মিনিট আমার মানে জ্ঞান ছিল। তো এই 1 মিনিটে আমি দেখতে পাই ওই কবিরাজগুলো কিছু একটা কথা বলছিলেন যে এই জিন গিয়ে মানে পিশাচটা গিয়েছে, এখন এই তোমার ছেলের আর কোনো সমস্যা হবে না, তাকে এখন খাওয়া দাওয়া করাও এবং তাকে রেস্ট নেওয়াও। আর দেখতে পাই যে আমার আশপাশে সবাই মানে কান্নাকাটি করছে এবং কিন্তু আমার আশপাশে ছিল না, আশপাশে ছিল শুধু আমার বড় ভাই এবং আমার আম্মু।
আর যারা ছিল তারা সবাই দূরে দূরে ছিল। তো আমার এরকম অবস্থার 1 মিনিট পর কিন্তু আমার জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারানোর পর আমার এই পরদিন মনে হয় পরদিন সকালে আমার জ্ঞানটা ফেরার পর আমি আবার মানে তাদের মুখ থেকে আবার শুনি এরকম যে আমার সাথে মানে আমি এরকমটা করেছি। তো আমারও তখন কিছুটা মনে আছে। তো যাই হোক, এরকম মানে একটা বিশৃঙ্খলা মানে আমার সাথে ঘটে গিয়েছিল, যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এখনো আমার এরকম দিনের কথা মনে হলে আমার গাটা শিউরে ওঠে, আমার শরীরে লোম দাঁড়িয়ে পড়ে। আমি যে ঘটনাটা আজকে লিখেছি, এই লেখার পরও আমার দেখতেছি মানে আমার প্রত্যেকটা ওয়ার্ড লিখতে লিখতে আমার শরীরের লোম একটা একটা করে দাঁড়াচ্ছে। এতটাই ভয়ে মানে কাতরাচ্ছিলাম আমি। এই ঘটনা লেখার সময় যেভাবে কাতরাচ্ছিলাম, ঘটনাটা যখন আমার সাথে ঘটে গিয়েছিল তখনও আমি কাতরাচ্ছিলাম। আসলে ভৌতিক যে কাণ্ডকলাপগুলো, এই কাণ্ডকলাপগুলো যদি যার সাথে ঘটে যায় সে কিন্তু বুঝতে পারে যে সেটা কেমন হতে পারে, তার টেন্ডেন্সিটা কেমন। তো আমার সাথে এরকম ঘটে যাওয়ার পর আমি এখন এরকম মানে বিষয়ে মানে এখন বুঝি যে এটা কিরকম ভয়ঙ্কর হতে পারে। সেটা আপনার সাথে যদি ঘটে যায় কোনোদিন আপনিও কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কাইতলা গ্রামের আপন ভাইয়ের এরকম একটি দুর্দান্ত ভয়ঙ্কর একটি ঘটনা, যেটি তিনি আমাদেরকে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন, যেটি আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন। তো আপন ভাইয়ের এরকম ঘটনাটি সত্যিই খুব একটি ভয়ঙ্কর একটি ঘটনা। তো এরকম ঘটনা কিন্তু যার সাথে ঘটে যায় সে কিন্তু বুঝতে পারে যে ঘটনাটার ট্রেন্ডেসিনটা কীরকম হতে পারে, এই রকম ঘটনার ভয়ঙ্করতা কীরকম হতে পারে যার সাথে ঘটে কিন্তু সেই বুঝে। তো আজকের মতো আমিও কিন্তু আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলতে চাই যে আমাদের চ্যানেলটা খুব নতুন। তো এই চ্যানেলের মধ্যে প্রতিদিনই কিন্তু ভূতের ঘটনা মানুষের কাছ থেকে কালেক্ট করে সত্য নির্ভর ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।